বেনজিরের আশীর্বাদে পিয়ন থেকে কোটিপতি গাজীপুরের মোমেন গড়েছেন বাগান বাড়ি, মাছের ঘের এবং মুরগি ও গরুর খামার। বাজারে আরেক দফা বাড়ল চালের দাম। কুষ্টিয়ার মোকামে কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত। ধানের দাম বৃদ্ধিকে দুষছেন মিলাররা। বিপদসীমার উপরে যমুনা ও ব্রহ্মপুত্র তলিয়েছে অর্ধ লাখ ঘর বাড়ি। যমুনায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্যাপক নদী ভাঙন। বৃষ্টি বাদলের মধ্যে ডিএনসিসি 13 নম্বর ওয়ার্ডে চলছে সুয়ারেজ লাইনের কাজ। খোঁড়াখুঁড়িতে চলাচল অযোগ্য কমিশনার সড়ক। কোপা আমেরিকা থেকে ব্রাজিলের বিদায়। টাইব্রেকারে 4-2 গোলে জিতে সেমিফাইনালে উরুগুয়ে। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি অরিন ইশরাত। বেনজিরের দেশ ছাড়ার খবরের পর অনেকেই মোমেনের অপকর্ম নিয়ে কথা বলতে শুরু করেছেন। দরিদ্র মোমেনের জীবনে আলাদিনের প্রদীপ হয়ে আসেন বেনজির। সাবেক এই পুলিশ প্রধানের আশীর্বাদে শূন্য থেকে কোটিপতি হয়েছেন মোমেন। বিশাল আকৃতির বাগান বাড়ির পাশাপাশি প্রায় 100 বিঘা জমি নিয়ে করেছেন মাছের ঘের। এছাড়া আছে মুরগি ও গরুর খামার। নজরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। হ্যাঁ, আসলে আপনার আসলে আপনার গাজীপুরের পিউনের অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ কোম্পানির পরিচয় দেয়। ওই ব্যানার্জির ছত্র ছায় হ্যাঁ এই অবস্থা। ব্যানার্জির নাম করে এখন এলাকার মধ্যে প্রভাব বিস্তার করে আমাদের এলাকার যে খ্রিস্টানদের অধ্যুষিত একটা বিল ছিল, এটাকে পুরোপুরি সে নিয়ে মাছের খামার করে একেবারে আমাদের এখানে একটা আলট ছিল, সরকারি আলট ছিল, ওইটা ভরাট করে ফেলছে। এভাবেই বেনজিরের ম্যানেজার পরিচয় দেওয়া মোমেন মিয়ার ফিরিস্তি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করছিলেন জমি হারানো বা নির্যাতনের শিকার এলাকাবাসী। জানা যায় কালীগঞ্জের নাগরী বাজারে এক খ্রিস্টান ব্যবসায়ী দোকানে চা বিক্রি করতেন মোমেন ও তার বাবা। পরে মোমেন চাকরি নেন গাজীপুর জেলা প্রশাসনের অফিসের পিয়ন পদে। সেখানেই পরিচয় হয় বেনজিরের সাথে। দরিদ্র মোমেনের জীবনে যেন সাক্ষাৎ আলাদিনের প্রদীপ হয়ে আসেন বেনজির। মোমেন খালবিল নদীর জায়গা জোরপূর্বক দখল করে দিয়েছেন বেনজিরকে। সাবেক পুলিশ প্রধানের আশীর্বাদে শূন্য থেকে 100 কোটিপতি হয়েছেন তিনি। এতদিনে ভয়ে মুখ না খুললেও এখন অনেকে প্রকাশ করছেন তার অপকর্ম। এই যে আমাদের এইখানে বিলে আমাদের 4 বিঘা জায়গা খাইতেছে এবং যে আপনার জালটা গাড়ছে এইটাও আমার জায়গায়। আবার বাড়িঘর ভাঙতেছে, আমার জায়গা জমি সব ভেঙে দিতেছে। বেনজির সাথে কাজ করতো, সে তাদের পাওয়ারে সে মানুষের জায়গা টাকা জোর করে সে নিতে চাইতেছে, খাইতেছে। মানুষের জমি দখলে নিয়ে এখন কয়েক কোটি টাকার মালিক মোমেন। রয়ন গ্রামে তৈরি করেছেন বিশালাকৃতির বাগান বাড়ি। তার পেছনে প্রায় 100 বিঘা জমি নিয়ে করেছেন মাছের ঘের। এছাড়া আছে মুরগি ও গরুর খামার। বছর জুড়ে বিল থেকে মাছ ধরে বেনজির আহমেদের বাসায় পাঠাতেন মোমেন। সেই দাপট দেখিয়ে বিলে সাধারণ মানুষের মাছ ধরায় দেওয়া হয় নিষেধাজ্ঞা। কেউ না মানলে তাকে পুলিশ বাহিনী দিয়ে থানায় নিয়ে করা হতো নির্যাতন। গঞ্জাম করে, তার মানুষ দিয়ে মারামারি করে, ছেলেরা মাছ মারলে মারধর করে। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অস্বীকার করেন মোমেন। মোবাইলে কিছু বলা যাবে না, এগুলো সাক্ষাতের কথা বলে আমার কোনো আমার যেটুক সম্পত্তি আছে এটুক ব্যাখ্যা আছে। আমি কোনোদিন দোষের চাকরিও করি নাই, বোস কামাইয়ের ওটা হানি নাই, নয়সহ করি নাই, কোথাও কেউ বলতে পারবে না। বর্তমানে মোমেন রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। তাই ভুক্তভোগীদের দাবি প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত ফিরিয়ে দেওয়া হোক তাদের জমি। নিউজ ডেস্ক, দেশ টিভি। অস্থিরতার মধ্যেই বাজারে আরেক দফায় বাড়ল চালের দাম। কুষ্টিয়ার বাজারে সব ধরনের চাল বিক্রি হচ্ছে 2 থেকে 4 টাকা বাড়তি দামে। কোনো চালের দাম আবার বেড়েছে 10 টাকার উপরে। এ নিয়ে মিল মালিকরা বলছেন, বাজারে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় বাড়ছে চালের দাম। আর দফায় দফায় এমন চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। বোরো ধানের মৌসুম শেষ হতে না হতেই আবারও বাড়তে শুরু করেছে চালের দাম। হঠাৎই বাজারে সব ধরনের চালের দামই কেজি প্রতি বেড়েছে 2 থেকে 4 টাকা। কুষ্টিয়ার বাজারে সরু মিনিকেট চাল কেজি প্রতি 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 66 টাকায়। কাজললতা চাল কেজিতে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা। আর মোটা আটাশ চাল কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 54 টাকায়।
এছাড়াও সবচেয়ে বেশি বেড়েছে বাসমতি চালের দাম, যা কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 86 টাকায়। মিনিকেট চাউলগুলো ঈদের আগের চাইতে 2 টাকা কেজিতে বেশি বিক্রি হচ্ছে, অর্থাৎ 66 টাকা। কাজললতা চালটা আমরা যেটা 57 বিক্রি করেছি সেটা এখন 60 টাকা বিক্রি করা হচ্ছে, 3 টাকা করে বাড়ছে। বাসমতি চাউলটা আমরা প্রথমে বিক্রি করলাম হলো আপনার 75 থেকে 78 টাকা, বর্তমানে সেটা রেট হলো 86 টাকা। আমাদের জেলা প্রশাসক মহোদয় বলে দিয়েছেন যে আপনারা কেজিতে 2 টাকা লাভ করবেন, সেক্ষেত্রে আমরা 2 টাকা লাভেই বেচছি। এদিকে দ্রব্যমূল্যের বাজারের অস্থিরতার মধ্যেই আবার আরেক দফায় চালের দাম বাড়াই ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা, দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। এই যে দিনের পর দিন চালের দাম বাইরে যাচ্ছে, এক কেজি চাল কিনলে যাচ্ছে তরকারি কেনার টাকা থাকে না। চালের দাম 1 টাকা বাড়া মানে আমাদের জীবনের উপর জুলুম। প্রত্যেকটি জিনিসের দাম যেভাবে বাড়ছে আমাদের দিন চলা খুব কষ্ট হয়ে গেছে। আজকে দেখছি চালে একরকম দাম, কালকে সকালে এসে দেখছি আরেক রকম দাম। আর দফায় দফায় চালের এমন দাম বৃদ্ধি নিয়ে ধানের দাম বৃদ্ধি সহ মিল মালিকরা দেখাচ্ছেন নানা অজুহাত। বলছেন ধানের বাজার নিয়ন্ত্রণের কথা। চাষি ধান কম দামে বেচতে চাচ্ছে না, চাষি ধান তার ঘরে রাখতেছে, আর কিছু ব্যবসায়ীরা এই ধানগুলো কিনে স্টক করতেছে। এই কারণে বাজারটা বেড়ে গেছে, ধানের বাজার অনেক বাড়তি। এই ঈদের পরে আসে সেটা 1 মণ ধানের উপরে 120 থেকে 30 টাকা বেড়ে গেছে। মান কেনার চাহিদা বেশি, মাল আপনার হলো হাটে যে বাজারে গেলে বাদে ধান কেনার লোক বেশি হচ্ছে। এখানে তো কোনো ধানের বাজারে কোনো রেট নাই। আজ আপনারা আমাদের মিল মালিকদের এসে ধরতে পারতেছেন কেন চালের বাজার বাড়ছে। আপনারা ধানের বাজারে যায় বলেন যে আপনারা এই দামে বেশি ধান বিক্রি করতে পারবেন না। মিল মালিকদের দফায় দফায় চালের দাম বৃদ্ধির এমন প্রবণতা দ্রুত বন্ধ না করা গেলে অস্থিরতা কাটবে না দেশের চালের বাজারে। তাই যে কোনো মূল্যে চালের বাজার নিয়ন্ত্রণে কার্যকারী পদক্ষেপের দাবি সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেশের 15 জেলায় বন্যায় পানিবন্দী কয়েক লাখ পরিবার। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। সড়কে পানি উঠায় অনেক জেলায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, বন্ধ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, ভেসে গেছে মাছের ঘের, নষ্ট হয়েছে বিভিন্ন ফসল। অনেকেই বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। দেশের 15টি জেলায় চলমান বন্যায় পানিবন্দী লাখো পরিবার। বেহাল যাতায়াত ব্যবস্থা, দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট, বন্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান। উজানের পানি বৃদ্ধি ও ধারাবাহিক বৃষ্টিপাতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে অন্তত 34টি ইউনিয়নে নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে ডুবে গেছে সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান স্থগিত সহ প্রায় 4960 হেক্টর জমির ফসল নিমজ্জিত পানিতে। যত ফসল সবজি উৎপাদন হয় সব কিছুই আমাদের তলায় গেছে। কামাই কাজি করা কষ্ট, গরু ছাগল পালা কষ্ট, বাজারঘাট করা কষ্ট, খাওয়া দাওয়া কষ্ট, রান্না বান্না জানা, পানি গরম পানি, রাস্তাঘাট দিয়ে ভিতরে আঙুর এলাকায় কম, তারপরে যা আছে একবারে সমান হয়ে গেছে পানি। পানি আরও 2-3 দিন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে জানিয়ে মাঝারি আকারের বন্যার কথা বলছে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বলছে জেলা প্রশাসক। জামালপুরে যমুনার পানি কিছুটা কমলেও 23টি ইউনিয়ন ও 3টি পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী। পানিতে ডুবে মেলান্দহ মাহমুদপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ সহ তলিয়ে গেছে 7000 হেক্টর ফসলি জমি। গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 2000 মানুষ। এসব এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। গাইবান্ধায় বন্যার পানি কিছুটা কমলেও 4 উপজেলার 29টি ইউনিয়নে পানিবন্দী রয়েছে অন্তত 70,000 পরিবার। টানা 8 দিনের বন্যায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট সহ সাপের ভয় এখানকার বানভাসীদের। উপায় না পেয়ে অনেকে গবাদি পশু নিয়ে আশ্রয় নিতে শুরু করেছেন নিকটবর্তী বাঁধে। ভারী বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করেছে। ইতিমধ্যে মনু নদী বিপদসীমার 185 সেন্টিমিটার, ধলাই 376 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। সেই সাথে কুশিয়ারা নদীর পানিও কমতে শুরু করেছে।
অন্যদিকে জুড়ি নদীর পানি বিপদসীমার 185 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পাঠদান বন্ধ রয়েছে 168টি প্রাথমিক বিদ্যালয় ও 35টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায়। জেলার 5টি উপজেলায় এখনো প্রায় 3.5 লাখ মানুষ পানিবন্দী। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সিরাজগঞ্জ ও জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সায়েম উদ্দিন ও মেহেদি হাসান। প্রথমে চলে যাচ্ছি সিরাজগঞ্জে। সায়েম, বন্যার সবশেষ খবর আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আসলে সিরাজগঞ্জে গতকালকের যে পরিস্থিতি ছিল যমুনার পানি, সেটি কিন্তু আজকে অপরিবর্তিত রয়েছে বলা চলে। আজকে সিরাজগঞ্জের সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং কাজীপুর পয়েন্টে 56 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যেটি গতকালের তুলনায় 3 সেন্টিমিটার কমেছে আমরা বলতে পারি। আসলে সিরাজগঞ্জের বর্তমান যে পরিস্থিতি রয়েছে এই পানি বৃদ্ধির কারণে, সেটি কিন্তু আসলে সিরাজগঞ্জের প্রায় বিভিন্ন উপজেলা প্রায় 34টি ইউনিয়নে কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের মানুষ। আমরা একটু দেখা যাচ্ছে সদর উপজেলার সাতিয়ানতলী এলাকায়, সেই এলাকায় কিন্তু আসলে এই এলাকার যে মানুষজন রয়েছেন তারা কিন্তু আসলে লোকালয়ে পানি প্রবেশ করার কারণে যাতায়াত ব্যবস্থার কিন্তু আসলে অবনতি ঘটেছে, যে কারণে আসলে একমাত্র ভরসা হিসাবে নৌকা নিয়ে তারা পারাপার হচ্ছেন এবং চলাচল করছেন। এছাড়াও কিন্তু টিউবওয়েল এবং অন্যান্য যে তাদের যে জায়গা জমি রয়েছে তাদের থাকার অবস্থার কিন্তু আসলে খুবই ব্যাঘাত ঘটছে এবং বিশুদ্ধ পানি এবং খাবার সংকটে পড়েছেন কিন্তু আসলে এখানকার এই অঞ্চলের যারা মানুষ যারা পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়াও কিন্তু তারা তাদের যে শিশু এবং গবাদি পশু রয়েছেন এবং অন্যান্য যে তাদের যে জীবনযাত্রা রয়েছেন সেগুলোর কিন্তু আসলে অনেকটাই পিছিয়ে পড়েছে। আসলে তাদেরকে আসলে যাতায়াতের ব্যবস্থা দুর্গম হবার কারণে কিন্তু আসলে তারা কিন্তু জীবনযাত্রার যে চলমান যে খাবার সংকট দেখা দিয়েছে সেটি কিন্তু আসলে তীব্র আকার ধারণ করেছে। তারা আসলে চাচ্ছেন যে তারা যেন সরকারি অথবা বেসরকারি জায়গা থেকে তারা কিছু সহযোগিতা চান, তারা সেই ক্ষেত্রে যেন তাদের বিশুদ্ধ খাবার এবং পানির যেটি রয়েছে বিশুদ্ধ পানি সেটি যেন আসলে সরবরাহ করা হয়। এছাড়াও সিরাজগঞ্জ জেলা প্রশাসন থেকে কিন্তু আসলে আসলে বিভিন্ন রকম মেডিকেল টিম এবং তাদের যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেগুলো প্রস্তুত রাখা হয়েছে। সেগুলোতে আসলে তাদেরকে স্থানান্তর করা হচ্ছে যারা আসলে অসুবিধার মধ্যে পড়েছেন। এছাড়া সিরাজগঞ্জে আজকে ত্রাণ মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী রয়েছেন তিনি আসার কথা রয়েছেন এবং ভাঙন এলাকাগুলো পরিদর্শন করার কথা রয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাব আরেক সহকর্মীর কাছে, আমরা জানতে চাই আসলে সেখানকার বন্যা পরিস্থিতির কি অবস্থা। জামাল। সায়েম, আপনি যেমনটি বলছিলেন সিরাজগঞ্জের কথা, আসলে লালমনিরহাটে কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। শুধু তিস্তা নয়, লালমনিরহাটের ধরলা সহ যে কয়েকটি নদী রয়েছে সবগুলো নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আসলে হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি পেয়ে কিন্তু তিস্তা নদী তীরবর্তী যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে এবং নিম্নাঞ্চলে পানি প্রবেশ করার পরে অন্তত জেলার 5 উপজেলার কমপক্ষে 10,000 মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের মহিষখোচা ইউনিয়নের গোবর্ধন এলাকা, এবং গোবর্ধন এলাকা নয় শুধু সদর উপজেলার কালমাটি, হাতিবান্ধা উপজেলার গড্ডিমারি সহ নদী তীরবর্তী কয়েকটি ইউনিয়নের অন্তত 10,000 মানুষ যে পানিবন্দী রয়েছে তারা কিন্তু নানা ধরনের দুর্ভোগে রয়েছে। এছাড়া কিন্তু হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার কারণে অনেক বিদ্যালয় আজকে কিন্তু শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া কিন্তু যে গ্রামীণ রাস্তাঘাটগুলো রয়েছে নদী তীরবর্তী এলাকায়, সেই নদী তীরবর্তী এলাকার রাস্তাঘাটগুলো কিন্তু তলিয়ে গেছে এবং এতে কিন্তু চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া বাড়িঘরে পানি থাকায় কিন্তু সাধারণ মানুষ তাদের যে সাংসারিক দৈনন্দিন কাজগুলো রয়েছে সেই সাংসারিক কাজগুলো করতে কিন্তু নানা ধরনের ভোগান্তির মধ্যে পড়ছে। একটি বিষয় জানাতে চাই যে কিছুক্ষণ আগে কিন্তু এই এলাকায় লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদুল্লাহ পরিদর্শন করে গিয়েছেন এবং তাদের সাথে আমার কথা হয়েছে। জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে পানিবন্দী পরিবারগুলো রয়েছে তাদেরকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত বরাদ্দের ব্যবস্থা রয়েছে। খুব দ্রুতই এই বরাদ্দগুলো আসলে বন্টন করা হবে। তবে যে পানিবন্দী পরিবার রয়েছে এবং নদী তীরবর্তী যে বাসিন্দা রয়েছে, দুই নদীর ডান তীর এবং বাম তীর উভয় তীরের বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন আসলে এই ত্রাণ বা অন্য যে সহযোগিতা, আর্থিক সহযোগিতা সেটি কিন্তু তাদের কোনো প্রত্যাশা নয়। এই তিস্তার পানি অল্প পানিতেই সৃষ্টি স্বল্পমেয়াদী বন্যা অথবা বিপদসীমা অতিক্রম না করতেই যে স্বল্পমেয়াদী বন্যা হওয়ার পর নানা ধরনের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এই ভোগান্তি থেকে স্থায়ী সমাধান পেতে কিন্তু আসলে তিস্তা নদীর খনন অর্থাৎ পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে নদীর খনন অথবা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে কার্যক্রম অর্থাৎ যে প্রতিশ্রুতি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটি যাতে দ্রুত বাস্তবায়নের জন্য
কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়, এমনটি কিন্তু দাবি জানিয়েছে। আর একটি তথ্য জানিয়ে রাখি, এ পর্যন্ত কিন্তু জেলায় কিন্তু 2 দফা তিস্তার পানি বৃদ্ধি পেল এবং এ পর্যন্ত জেলার যে 2 দফায় তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে, সেই বৃদ্ধি পাওয়া পানি কিন্তু এ পর্যন্ত আবার বিপদসীমা অতিক্রম করেনি। আসলে বিপদসীমা অতিক্রম না করলেও 2 দফায় স্বল্পমেয়াদী বন্যায় নানা ধরনের ভোগান্তির মধ্যে পড়েছিল এই নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দারা। এই ছিল লালমনিরহাটের পানিবন্দী এবং তিস্তার সর্বশেষ খবর। অরিন, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ এবং লালমনিরহাটের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সংবাদ দুপুরে আরও থাকছে। কোটা বিরোধী শিক্ষার্থীরা বড় আন্দোলনের পথে, আজ ক্যাম্পাসে ধর্মঘট, সড়ক মহাসড়কে বাংলা ব্লকের। যমুনায় পানি বৃদ্ধির সাথে সাথে সিরাজগঞ্জের শাহজাদপুরে দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙন। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন ভাঙনরোধক বাঁধের কাজে অপরিকল্পিতভাবে বালু তোলার কারণেই দেখা দিয়েছে ভাঙন। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, নিয়ম মেনেই বালু তুলছে ঠিকাদার প্রতিষ্ঠান। সহকর্মী সায়েম উদ্দিনের তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। যমুনা নদীর ডান তীরে সিরাজগঞ্জের পাঁচিল এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সংস্কার কাজ করছে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি প্রতিষ্ঠান। 2টি ড্রেজিং মেশিন বসিয়ে উত্তোলন করা হচ্ছে বালু। এরই মধ্যে যমুনার পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে ভাঙন। জমি জমা ভেঙে গেল, বাড়ি ঘর ভেঙে গেছে, ইয়েতে বাড়িটা এসে লাগে আর যে বালু টসকে ভেঙে পড়তেছে। বন্ধুরা করবো কে, আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার নেতারা তারাই তো মাটি কাটায়। জমি জমা ব্যাগ গেল নদীর মধ্যে, বাড়ি হানো যায়, তাহলে কেবা করে থাকবো তাই কোন। এই যে আর 2টা চাপ আসছে। গেল কয়েকদিনের উজানের পাহাড়ি ঢলের যমুনার পানি এখন সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার শাহজাদপুর উপজেলায় পাঁচিল ও পাড়পাঁচিল গ্রামে আবাদি ফসল, মসজিদ ও বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সংস্কার কাজের জন্য নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ভাঙন বৃদ্ধি পেয়েছে। এই যে কিছু অবৈধ বালু উত্তোলন হচ্ছে, এ কারণে ভাঙতেছে। এই বালু কইরা ধরেন আরো বেশি ভাঙতেছে। আমরা চাই যে এই বালুটা জানি, এই ডেটার বন্ধ করতে হয়। তখন না সরকার উদ্যোগ না নিলে তো আমাদের আর বলার কিছু নেই, আমরা তো সব অসহায়। বাঁধ সংস্কারের কাজে নিয়োজিত ঠিকাদারদের সাইডে থাকা কর্মকর্তা বালু উত্তোলনের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। নিয়ম অনুযায়ী বালু উত্তোলন করা হচ্ছে জানিয়ে এলাকাবাসীর অভিযোগ, খতিয়ে দেখে বালখেডের পথ পরিবর্তন করা যেতে পারে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। বিআইডব্লিউটিএ এবং প্রশাসনের সাথে আলাপ করে দেখব যদি বিকল্প পথে আমরা এগুলিকে চলাচলের জন্য ব্যবহার করতে পারি, তাহলে ভাঙন কমে কিনা আমরা বিষয়টি খতিয়ে দেখব। পাঁচিল এলাকায় 5 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কারের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 22 কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। রিমালের ক্ষতি কাটিয়ে না উঠতেই উপকূলবাসীর নতুন দুশ্চিন্তা, লবণাক্ত পানি। 1 মাসেও সংস্কার হয়নি ভোলার মনপুরার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এতে লবণাক্ত পানি প্রবেশ করায় ক্ষতির মুখে কৃষকের ফসলের ক্ষেত। ফলে ফসল উৎপাদন কমে যাওয়ার শঙ্কায় পড়েছেন উপকূলবাসী। সহকর্মী ছোটন সাহার প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে জেলায় ক্ষতিগ্রস্ত হয় 11 কিলোমিটার বেড়িবাঁধ। বেশিরভাগ এলাকায় তার সংস্কার হলেও এখনো পুরোপুরি সংস্কার হয়নি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার প্রায় 3 কিলোমিটার বাঁধ। এতে জোয়ারের সাথে লবণ পানিতে প্লাবিত হচ্ছে কৃষকের আউশ, সবজি ক্ষেত ও গ্রীষ্মকালীন ফসল। এতে কাঙ্ক্ষিত ফসলের উৎপাদন কমে লোকসানের শঙ্কায় কৃষক। দূষিত লবণ পানি ঢুইকা দেশের ভিতরে এই যে যত ফসলাদি আমরা করছি এগুলা সব নষ্ট হয়ে গেছে। এই বেড়িবাঁধ সিডিয়া আমাদের কোটি কোটি টাকা সম্পদ এই মনপুরের মানুষের নিছে। বেড়িবাঁধ ছুটটা আমাদের লবণ পানি ঢুকে আমাদের পুকুরের মাছ গেছে, মানুষের ঘর গেছে। লাভের আশায় এবার অনেকেই ধার দেনা আর এনজিও থেকে ঋণ নিয়ে ফসল চাষ করছেন, কিন্তু লবণ পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ফসল। বিশেষ করে মরিচ, ডাল ও ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। আউশ ধান সব মরে গেছে এবং যে রবি শস্য কিছু ছিল সেগুলো সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। মাছ গাছ গাছা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আমাদের এই দেশের এই বেরিটা ঠিকঠাক মতন হোক, ব্লক হোক,
তারপর আমরা খুব শান্তি মতন চলতে পারবো। যদিও ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে কাজ চলমান রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের নদী তীর সংরক্ষণ কাজ অলরেডি আমরা শুরু করেছি। ইতিমধ্যে মুজিবনগর অংশের কাজ 90% সমাপ্ত হয়েছে। মনপুরা অংশের উত্তর প্রান্তের কাজ চলমান আছে। আস্তে আস্তে আমরা দক্ষিণ প্রান্তের দিকে চলে যাব। প্রথম ফেজে আমরা তীর সংরক্ষণ কাজ শেষ করব এবং এর পরবর্তীতে বাঁধের কাজ সম্পন্ন করব। রিমালে জেলায় 48 কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় দ্রুত বাঁধ সংস্কারের দাবি চাষিদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর। বৃষ্টি বাদলের মধ্যেই চলছে ঢাকা উত্তর সিটি সুয়ারেজ লাইনের উন্নয়ন কাজ। এজন্য সড়ক খোঁড়ার কারণে চলাচল অযোগ্য হয়ে পড়েছে ডিএনসিসির 13 নম্বর ওয়ার্ডের কমিশনার সড়কটি। বর্ষা এলেই পানি জমে ভোগান্তির শিকার হন বাসিন্দারা। আর খালের ময়লা পরিষ্কার করে সরিয়ে না নেয়ায় বৃষ্টিতে আবারও তা খালেই পড়ছে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। চরম ভোগান্তি, যা বাংলার গ্রামগঞ্জে এরকম ধরনের রাস্তাঘাট নাই। তারপর আমরা বাস করি, উই লিভ ইন ঢাকা। চলছে উত্তর সিটির 13 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মিরপুরের শাওরাপাড়ার কমিশনার সড়কে সুয়ারেজ লাইনের উন্নয়ন কাজ। খোঁড়াখুড়ির কারণে চলাচল অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। সড়কটিতে বৃষ্টির পানি জমে দুর্ঘটনায় পড়ছে এলাকাবাসী। আর উন্নয়ন কাজে কোনো সতর্কীকরণ নির্দেশনা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। কোনো চিহ্ন বাস টাস না দেওয়ার কারণে মানুষ পড়ে যায়, রিক্সা পড়ে। ঈদের 1 সপ্তাহ পরে কাজ শুরু হয়েছে, আমাদের কিছু নোটিশও জানায় নেই, কিছুও জানা নেই। রাস্তাঘাট কাটিয়ে 3-4 মাস করে রাখে। এটা কি আমাদের দেশের সমস্যা না মানুষের সমস্যা বলতে পারি না। আসলেই কিছু ঠিকাদাররা যে কাজ শুরু করে বর্ষাকালেই, এই যেমন একদিন কাজ করলে 3 দিন বন্ধ থাকে। এলাকা দিয়ে বয়ে যাওয়া খালটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। আবর্জনা জমে বন্ধ পানি প্রবাহ। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশন ময়লা পরিষ্কার করে খালের পাশেই রেখে যায়, যা বৃষ্টিতে আবারও খালে পড়ে জলাবদ্ধতার সৃষ্টি করে। সিটি কর্পোরেশন আসার পরে ময়লাগুলো উঠে উপরে রাখে, বৃষ্টিতে আবার এই ময়লাগুলো নেমে যায়। অনেকদিন পর আসে, রেগুলার আসে না। তারপরে এই ময়লার কারণে মসজিদের লোকেরা যাতায়াত করতে পারে না। অনেক পানি ওঠে এই থেকে। হ্যাঁ, মানে নৌকা চলবো, সোজা কথা, নৌকা চলবে এলাকায়। পানি উঠলে নৌকা চলে। বাসা বাড়ি পানি উঠে দোকানপাট কোনো ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না। জনভোগান্তির বিষয়ে স্থানীয় কাউন্সিলর বলেন, আগামী 3 মাসের মধ্যে কাজ শেষ হবে। সতর্ক চিহ্ন না দেওয়ার বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। ওই জায়গাটার কাজটা আমরা শুরু করেছি, চিহ্নিত না করে থাকলে হয়তো বা ঠিকাদারের কোনো গাফিলতি আছে, আমি সেটা দেখব। আমি এই মুহূর্তে আসলে বলতে পারতেছি না, তবে চিহ্নিত করা উচিত। তবে শুধু আশ্বাস নয়, সড়ক খোঁড়াখুড়ির ভোগান্তি থেকে দ্রুত মুক্তি চান স্থানীয় বাসিন্দারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। সরকারি চাকরিতে কোটা বাতিলের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করবে তারা, যার নাম দেওয়া হয়েছে বাংলা ব্লকেড। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। আর শফিক, আজ শিক্ষার্থীদের কর্মসূচিতে কি কি থাকছে? বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বরিশাল পটুয়াখালী মহাসড়ক সেটি অবরোধ করে রেখেছে এবং এই অবরোধ কর্মসূচি বেলা 12টা থেকে শুরু হয়েছে এবং তাদের কাছে আমরা যেটা জেনেছি যে আজ এই 5ম দিনের মতো আসলে তারা এই কোটা প্রথা সংস্কারের যে আন্দোলন, সেই আন্দোলনে তারা দাঁড়িয়েছে এবং তাদের দাবি যে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যে বিদ্যমান কোটা ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা আসলে তারা সংস্কার দাবি করে এবং বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটার যে আধিক্য, এটা আসলে তারা প্রশমিত আশা করে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনরত একজন শিক্ষার্থীর সাথে আসলে কথা বলার চেষ্টা করব। কি দাবি নিয়ে আপনারা আসলে দাঁড়িয়েছেন এবং আপনাদের আজকের কর্মসূচি কি? আচ্ছা, শুরুতে হচ্ছে যে আমাদের 2018 সালে যেই কোটার সংস্কারের যে কোটার যে সংস্কার করা হয়েছিল এবং সেটা যে বাতিল করা হয়েছিল যে কোটা থাকবে না, শুধুমাত্র যারা শারীরিক প্রতিবন্ধী বা যারা হচ্ছে ডিসএপিয়ারেন্স তাদেরকে হচ্ছে কোটা দেখা হবে। সেইটার পরিবর্তে নতুন করে যখন হচ্ছে হাইকোর্ট থেকে আবার এটা পুনর্বহাল করা হয়, সেইখানে হচ্ছে আমাদের প্রতিবাদ এবং আমরা হচ্ছে এটার
বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। কারণ হচ্ছে আমাদের যে দাবিগুলো সেটা হচ্ছে, এক নম্বরে আমাদের এই যে শুধুমাত্র শারীরিক প্রতিবন্ধী বা যারা হচ্ছে অক্ষমতা তাদের বাদে কোনো কোটা রাখা যাবে না। এবং তার পরবর্তীতে আমাদের দ্বিতীয় যে দাবি সেটা হচ্ছে সরকারি যে কোনো একটা কমিশন তৈরি করে এই যে কোটাটার যৌক্তিক সংস্কার করতে হবে। এবং আমাদের যে আমলাতন্ত্র আছে সেখানে হচ্ছে স্বচ্ছ এবং একটা দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া রাখতে হবে। এবং আমাদের এই যে দাবিগুলো আছে এই দাবিগুলো যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে আমরা ততদিন পর্যন্ত মাঠে সক্রিয় থাকবো। এবং আজকে আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে আগামী বিকাল 3টা পর্যন্ত আমরা সড়ক অবরোধ করব এবং সারা বাংলাদেশে আমাদের সকল শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা বিশ্বাস করি এই কোটা সংস্কারকে আমরা অবশ্যই কোটা বাতিল হবে ইনশাল্লাহ। এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি। আমরা আন্দোলনরত একজন শিক্ষার্থীর সাথে আসলে কথা বলছিলাম, তিনি আমাদেরকে কিন্তু এই আন্দোলনের ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন। এবং এই বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধের কারণে কিন্তু এই সড়ক জুড়ে প্রায় 5 কিলোমিটার জ্যামের সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছে যাত্রী এবং চালকেরা। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ যে কোটা সংস্কার আন্দোলন সে ব্যাপারে সর্বশেষ। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে বরিশাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সংবাদ দুপুরে আরো থাকছে। নজিরবিহীন বন্যায় ভারতের আসামে 30 জেলায় 25 লাখ মানুষ পানিবন্দী। বন্যা ও ভূমিধসে নেপালে প্রাণহানি বেড়ে প্রায় অর্ধশত। শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল সব পাবলিক বিশ্ববিদ্যালয়। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রংপুর থেকে রফিকুল ইসলাম। রফিক, শিক্ষকদের কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সর্বজনীন পেনশনের প্রত্যেক স্কিম বাতিলের জন্য সারা দেশে শিক্ষকদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের অংশ হিসেবে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই আন্দোলন করছেন। আজকে আমরা এই মুহূর্তে রয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানকার যারা শিক্ষক রয়েছেন তারা সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন, অর্থাৎ পাঠদানের পাশাপাশি যে প্রশাসনিক কার্যক্রম সেই কার্যক্রম তাদের বন্ধ রয়েছে। এই যে আন্দোলন সেই আন্দোলন গত 7 দিন ধরে চলছে। আমরা এখানকার যারা শিক্ষক নেতা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা বলেছি যে এই আন্দোলন আসলে কতদিন চলবে। তারা বলেছেন যে এই আন্দোলনটি আসলে তাদের হাতে এই মুহূর্তে নেই, এটি সরকারের সদিচ্ছার উপর নির্ভর করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই আন্দোলন। তো আজকে আমরা এই শিক্ষকদের এই আন্দোলনের বিষয়টি সার্বিক বিষয় নিয়ে কথা বলতে চাই বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মন্ডলকে। আমরা তাকেই যুক্ত করতে চাই, জানতে চাই যে এই আন্দোলন আসলে কতদিন চলবেন, কেন এই আন্দোলন করছেন, ক্লাসে ফিরবেন কবে? আসলে আন্দোলন কতদিন চলবে এর উত্তর দেওয়াটা মুশকিল। আমরা 13 মার্চ যখন সরকারের অর্থ মন্ত্রণালয় আমাদের প্রত্যয় স্কিম চালু করে 13 মার্চ থেকে 30শে জুন লাগাতারভাবে আমরা আমাদের অসুবিধার কথা বলে আসছি সরকারের অর্থ দপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয় সব জায়গায়, কিন্তু সরকার কোনো কর্ণপাত করেননি। যে বাংলাদেশে স্বাধীন বাংলাদেশ তৈরিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আপনি জানেন 66-এর কথা জানেন, 69-এর কথা জানেন, 71-এর কথা জানেন, 90-এর কথা জানেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা জানেন। সর্বশেষ 2007 সালের যখন আমাদের এক ধরনের স্বৈরতন্ত্র চলে তখনও কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ মাঠে এসে বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করার চেষ্টা করছে। সেই যে বাংলাদেশে বঙ্গবন্ধু শিক্ষকদের স্বায়ত্ত শাসন দিয়ে আরো বেশি তাদের মত প্রকাশের সুযোগ করে দিয়েছিলেন, সেই বাংলাদেশে যখন মাননীয় প্রধানমন্ত্রীকে ভুলভাবে ব্যাখ্যা করা হয় তখন জিনিসটা আর আমাদের হাতে থাকে না। জিনিসটি এখন সরকারের হাতে। সরকার যখনই আমাদের দাবি মেনে নেবে, আমাদের দাবি 3টি। আপনারা জানেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আওতায় আমরা আন্দোলন করছি। আমাদের দাবি 3টি। প্রথম দাবি হচ্ছে প্রত্যয় যে স্কিমটি আছে সেটি প্রত্যাহার করতে হবে। দ্বিতীয় হচ্ছে আমাদের স্বতন্ত্র বেতন কাঠামো এবং সর্বশেষ শিক্ষকদের সুপার গ্রেড। এই 3টি দাবি মেনে নিলে আমরা ক্লাসে ফিরে যেতে চাই। আমরা শ্রেণীকক্ষের মানুষ, আমরা গবেষণার মানুষ, আমাদেরকে আমাদের কাজ করতে দিক, এটি আমাদের। শিক্ষার্থীরা এক্ষেত্রে বঞ্চিত হচ্ছে কিনা তাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে যদি আমি বলি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 22টি বিভাগের মধ্যে এখন বেশিরভাগ বিভাগেই কোনো জট নাই। সুতরাং শিক্ষার্থীরা যা ভোগান্তিতে পড়ছে এটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে একটি অমূলক বার্তা। আমি মনে করি যদি এর মধ্যেও যদি সরকার মেনে না নেয় আমাদের তো সর্বাত্মক আন্দোলন চলবে। যদি কোনো ধরনের জট হয়ে থাকে আমরা অতীতের মতো অতিরিক্ত ক্লাস নিয়ে পরীক্ষা নিয়ে তাদেরকে সময় দিয়ে। আমরা শুনছিলাম যে রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মন্ডল বলছিলেন তাদের আন্দোলনের কথা। আসলে এই আন্দোলন তাদের কাছে নেই, সরকার এবং শিক্ষকদের সাথে সমঝোতা হলেই তারা ক্লাসে ফিরবেন। তো অরিন, এই ছিল রংপুর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।
দেখছেন সংবাদ দুপুর। নজিরবিহীন বন্যায় ভাসছে ভারতের আসাম রাজ্য। তলিয়ে গেছে রাজ্যের 25টি জেলা। পানিবন্দী প্রায় 30 লাখ মানুষ। বাড়িঘর তলিয়ে যাওয়ায় আশ্রয়ের সন্ধানে বহু মানুষ। এদিকে প্রতিবেশী নেপালেও একই পরিস্থিতি। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 47 জনে। লুৎফর কবিরের রিপোর্টে বিস্তারিত। চারদিকে থই থই পানি, মাইলের পর মাইল প্লাবিত। গেল কিছুদিন ধরে ভারী বৃষ্টি আর ব্রহ্মপুত্র নদীর পানি বেড়ে তলিয়ে গেছে ভারতের আসামের 30টিরও বেশি জেলা। লোকালয়ে পানি বাড়তে থাকায় আশ্রয়ের সন্ধানে হাজার হাজার মানুষ। রাজ্যের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা কাছাড়া, কামরূপ, হাইলাকান্দি, হুজাই, ধুবড়ী, নওগাঁও, বড়পেটা সহ আরও অনেক। বড় নদীগুলোর একাধিক জায়গা বিপদসীমার উপরে পানি প্রবাহিত হচ্ছে, ফলে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা। সরকারি স্কুলগুলোতে আপাতত প্রাথমিকভাবে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করছে বানভাসী মানুষ। বন্যার কারণে রাজ্যের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বেশিরভাগ জায়গা তলিয়ে গেছে, বাড়ছে প্রাণহানি। অনেক জায়গায় ত্রাণ সহায়তা শুরু করেছে রাজ্য সরকার। বন্যার কারণে সবকিছু হারিয়ে ফেলেছি, বানের জলে ভেসে গেছে সব। এখানে আশ্রয়ের জন্য এসেছি, কিন্তু কিছুই নেই। তাঁবু তৈরির জন্য কিছু জিনিস কিনেছি, এখন এখানেই থাকতে হবে। আরও অবনতি হয়েছে নেপালের বন্যা পরিস্থিতি। গান্দাকি, পর্বতা, তারাহুম সহ আরও কয়েকটি জেলায় হু হু করে বাড়ছে পানি। বর্ষার শুরুতেই বন্যার বড় ধাক্কা লেগেছে দেশটিতে। বাড়িঘর তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গতকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে, বাড়ি থেকে বের হওয়াই কষ্ট। নানা রোগবালাই আক্রান্ত হচ্ছে শিশুরা, এটা স্বাভাবিক। কিন্তু জুলাই মাসের শুরুতে এমন বন্যা সাধারণত হয় না। এবছর আগেভাগেই দেখা দিয়েছে, পানি হাঁটুতে চলে এসেছে। নেপাল সরকার জানিয়েছে চলতি মৌসুমে আগাম বন্যার কারণে দেখা দিয়েছে ভূমিধস, বজ্রাঘাতেও প্রাণ যাচ্ছে অনেকের। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অর্ধশত মানুষ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরের আল জাউনি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অন্তত 16 ফিলিস্তিনির, আহত কমপক্ষে 75 জন। শনিবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি তথ্য দপ্তর। চলমান যুদ্ধের সময় জাতিসংঘ পরিচালিত এই বিদ্যালয়টি ফিলিস্তিনি শরণার্থী শিবির হিসেবে ব্যবহার হয়ে আসছিল। এদিকে ওয়াফা নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী মধ্য গাজার আজ দাওয়াইদা এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত 6 ফিলিস্তিনি নিহত হন। ফ্রান্সে চলছে দ্বিতীয় ও চূড়ান্ত দফার প্রেসিডেন্ট নির্বাচন। রোববার স্থানীয় সময় সকাল 8টায় শুরু হয়েছে ভোট গ্রহণ। প্রথম ধাপের লড়াইয়ে প্রায় 34% ভোট পেয়ে জয়লাভ করে কট্টর ডানপন্থী দল RN। যদিও ডানপন্থীদের উত্থান ভালোভাবে দেখছেন না সাধারণ মানুষ। বিস্তারিত রায়হান কবির শুভ্র ডেস্ক রিপোর্টে। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে প্রথম ধাপে প্রায় 34% ভোট পেয়ে জয়লাভ করেছেন মেরিন লেপেনের কঠোর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি। অন্যদিকে প্রায় 29% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট। প্রথম ধাপের নির্বাচনে জয়লাভের পর রোববারের দ্বিতীয় ধাপের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আশা করছে ডানপন্থীরা। ন্যাশনাল র্যালির প্রধান মেরিনা লেপেন মনে করছেন তার দলের 289টি আসন জয়ের সুযোগ রয়েছে। তবে এই সংখ্যা 200 বা তার কিছু বেশি হতে পারে বলে মনে করছেন নির্বাচনী বিশ্লেষকরা। দেশটিতে ডানপন্থী দলের ভালো ফলাফলে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সাধারণ নাগরিক। নির্বাচনের ফলাফলে ধীরে ধীরে অতি ডানপন্থীদের উত্থান নিয়ে আমি চিন্তিত, এবং এই নির্বাচনে বামপন্থীরা সংখ্যাগরিষ্ঠতা পাবে তা আমি সত্যিই দেখতে পাচ্ছি না। এর ফলে দেশের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত। ডানপন্থীদের উত্থানে আমি ভয় বা উদ্বেগের কিছু দেখছি না। যে দলই আসুক না, তারা সংবিধান মেনে দেশ পরিচালনা করবে, তাই এখানে ভয়ের কিছু নেই। এদিকে প্রচারের শেষ দিনে 50টিরও বেশি সহিংস হামলা অবাক করেছে সবাইকে। এই হামলায় 50 জনের বেশি প্রার্থী ও কর্মীর ওপর শারীরিক হামলা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক,
দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।